সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণী প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। প্রিয় দর্শক, ডক্টর কাজী এরতেসা হাসানের পরিচালনা, পরিকল্পনা এবং নির্দেশনায় আমাদের নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি বেলাল হোসেন। প্রিয় দর্শক, মহামারী করোনায় সম্মুখ যুদ্ধ হিসেবে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মী। সংবাদপত্র বাসাবাড়িতে রাখা বাদ দিয়েছেন অনেকেই। কাগজের উপর এই ভাইরাসের অস্তিত্ব নেই বা এই ভাইরাস বেঁচে থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। গবেষণা বলল জন্মনে আতঙ্ক কমেনি। তাই করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সংবাদপত্র শিল্পে। তাই আমাদের ভোরের পাতা সংলাপে আজকের আলোচনার বিষয় করোনায় সংবাদপত্র শিল্প ও করণীয়। আর তা নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চারজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, আমাদের সাথে রয়েছেন সাবেক তথ্য সচিব নাসিরউদ্দিন আহমেদ, আমাদের সাথে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাতুল আলম তপু। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, নাসিরউদ্দিন আহমেদ, আমি যদি আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনি অনেকদিন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কাজ করেছেন, সব গণমাধ্যমেই আপনার পদচারণা ছিল, তাই আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। মহামারী করোনায় যে প্রভাব সংবাদপত্র শিল্পে পড়েছে, অনেকে বাসাবাড়িতে, আমি যেটা বলছিলাম, সংবাদপত্র রাখা বাদ দিয়েছেন যে করোনা মহামারী যেটি শুরু হয়েছে সেই ভাইরাস খুবই মারাত্মক আকারে ছোঁয়াছে, তাই সংবাদপত্রে থাকতে পারে। কিন্তু গবেষণা বলছে এই ধরনের তথ্য পাওয়া যায়নি যে কাগজপত্রে মানে প্লাস্টিক বা স্টিলে যেভাবে থাকে সেভাবে কাগজপত্রে এই ভাইরাসটি থাকে। তার একটি বড় ধরনের প্রভাব পড়েছে সংবাদপত্র শিল্পে। সেই হিসেবে সংবাদপত্র কর্মীরা কিছুটা হলো একটু নিরুৎসাহিত হচ্ছেন কিনা বা অনলাইন ভার্সনে চলে যাচ্ছেন অনেক সংবাদপত্র, সেই হিসেবে আমরা ভেবে নিতে পারি কিনা যে সংবাদপত্রটি আসলে অনলাইন ভার্সনে বেশি যাচ্ছে কিনা। আপনার কি মনে হয়? ধন্যবাদ বেলাল ভাই, আপনি সহ এবং আজকে যারা আলোচনায় আছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাই সেই সমস্ত আমাদের যারা সম্মুখ যোদ্ধা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীবৃন্দ, প্রশাসনের কর্মীবৃন্দ এবং রাজনৈতিক ও জনপ্রতিনিধি অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা এত কষ্ট করেও আমাদের এই চিকিৎসা সহ এই যে বর্তমান যে পরিস্থিতি, যে এই করোনা ভাইরাসের কারণে পৃথিবীর উন্নত, অনুন্নত, ধনী, দরিদ্র সকল দেশগুলি একটি জীবন ও জীবিকার কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছে এবং প্রত্যেকটি দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক জীবন তছনছ করে দিয়েছে। এইখানে আমাদের গণমাধ্যম, বিশেষ করে সংবাদপত্রের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সংবাদপত্রের আমরা প্রিন্ট মিডিয়ার দুর্দিন কিছুদিন আগের থেকেই শুরু হয়েছে, যখন অনলাইন ভার্সনের আমাদের মাঝে এসেছে এবং একই সাথে ইলেকট্রনিক মিডিয়াও একটি চ্যালেঞ্জ হিসাবে এসেছে। তারপরেও বলবো যে পৃথিবীতে এখনো যে একটি স্থায়ী হিসাবে আমি মনে করি যে এই সংবাদপত্রের গুরুত্ব এবং ভূমিকা অত্যন্ত সংবেদনশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য। যে কথাটি আপনি বলেছেন যে একটি ভুল তথ্য কিংবা একটি প্যানিকের কারণে সংবাদপত্রের এই পত্রিকা কাগজকে অনেকে মনে করে যে এই পত্রিকার মধ্যে করোনা ভাইরাস থাকার সম্ভাবনা থাকে বা এটি ছোঁয়াচে হতে পারে, এটির কোনো বৈজ্ঞানিক বা স্বাস্থ্যগত কোনো তথ্য সুনির্দিষ্টভাবে এটি নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন এবং এটি একটি প্রচার করা প্রয়োজন আছে গণমাধ্যমে। এটি আমরা দেখেছি একদিন দুই দিন একটু প্রচার হয়েছিল, তারপরে কিন্তু এটি আর গণমাধ্যমে প্রচার হয়নি। তো এই সংবাদপত্রের এমনি আপনারা জানেন যে সাংবাদিক বৃন্দ ওয়েস্ট বোর্ডের সমস্যা আমি থাকতেই এটি হয়েছিল, পরবর্তীতে অনেকগুলি সমাধান হয়েছে। সংবাদপত্র শিল্পকে শিল্প হিসাবে ঘোষণার পর শিল্পের যে সমস্ত ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন সেগুলি সংবাদপত্র কখনই সেই মর্যাদায় এখন পর্যন্ত আসতে পারেনি। সেই ডিমান্ড আপনারা দেখেছেন যে ইলেকট্রনিক মিডিয়ার
যে তাদের যে গিল্ড আছে সেই গিল্ডের মাধ্যমে তারা একটি প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা এই প্রিন্ট মিডিয়ায় কিন্তু আলাদাভাবে এই প্রস্তাবটি উপস্থাপন হয়নি। সেই হিসাবে আমি বলবো যে আমরা এখন একটি কঠিন দুর্দিনের মধ্যে দিয়ে আমরা প্রিন্ট মিডিয়া যাচ্ছে। জানেন যে সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা আছে এবং 39 অনুচ্ছেদে আমরা জানি যে সংবাদপত্রের স্বাধীনতা আছে। আমরা সকালে উঠে এই করোনা ভাইরাসের এই দুর্দিনে আমরা এই পত্রিকার মাধ্যমে যে তথ্যগুলি আমরা জানি সেগুলি আমাদের জীবনকে চলার পথে এবং আমাদের আপডেট রাখতে সহায়ক হয়। সেজন্য আমি মনে করি যে এই প্রিন্ট মিডিয়া যে সময় আমাদের যেটি আছে এখন, যে খারাপ একটি সময় যাচ্ছে, সেটিকে সংবাদের সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিয়ে হলেও সেটি বজায় রাখা প্রয়োজন আছে। আর যারা এখানে সাংবাদিক কাজ করে জীবন জীবিকার কঠিন এই সময়ে আমাদের যে প্রত্যেকটি কাজই একটি চেইনের সাথে সংযুক্ত। যেই সাংবাদিক একটি সংবাদপত্রে কাজ করে তিনি এখান থেকে যদি এখন কর্মচ্যুত হয়, তার কিন্তু এই মুহূর্তে আর কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তাহলে তার বাসা ভাড়া এবং সেই বাসা ভাড়া যিনি দিচ্ছেন তার বাসার এই যে একটা চেইন ইফেক্ট যেটা আছে ইকোনমিক্সের বা ইকোনমির যে চেইন ইফেক্ট, সেই চেইন ইফেক্টের মধ্যে তারাও পতিত হবে। সেই জন্য আমি মনে করি যে সংবাদপত্র শিল্পকে, যেমন আপনার গার্মেন্টস শিল্পকে মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকার প্রণোদনা এবং কৃষিক্ষেত্রে 117 কোটি 1,17,000 কোটি টাকার প্রণোদনা এবং অন্যান্য ক্ষেত্র যে প্রণোদনা দিয়েছে, সেই প্রণোদনা আমরা মনে করি যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও আমাদের দেওয়া প্রয়োজন আছে। তবে সেক্ষেত্রে আমার একটি বক্তব্য থাকবে যে প্রিন্ট মিডিয়ায় যারা সাংবাদিকরা কাজ করছেন তারা যে পজিটিভ রিপোর্টিং করছে, আমি বলবো সেটি আরো পজিটিভ হওয়া প্রয়োজন আছে। এমন কোনো তথ্য বা এমন কোনো ডিস্টর্টেড তথ্য আমাদের দেওয়া উচিত না যে কারণে মানুষের মধ্যে প্যানিক তৈরি হয় এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, সেটি যেন না হয়। সংবাদপত্র কর্মীদের যেমন স্বাধীনতা এবং তাদের সুরক্ষার বিষয়টি প্রয়োজন আছে। একই সাথে আরেকটি জিনিস বলবো যে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে যে সুরক্ষার বিষয়টি যেটি সরকার নিশ্চিত করেছেন, আর্থিক সুরক্ষা, সেইটিও এটির মধ্যে বিবেচনা করা যেতে পারে। আরেকটি হচ্ছে আমরা দেখেছি যে সংবাদপত্রের কর্মীরা একেবারে খালি হাতে একটি মাস্ক পরে কিংবা একটি গ্লাভস পরে তারা এই তথ্য সংগ্রহ করতে, সেক্ষেত্রে তাদেরকে পিপি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট তাদের দেওয়া একান্ত জরুরি এবং সেক্ষেত্রে সংবাদ যে শিল্প আছে সেখান থেকে যদি সহায়তা না হয় সেটি সরকার থেকেও এই সহায়তা দেওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জি জি আনাসির ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ফরিদা আপা আপনার কাছে যেতে চাই। আপনি জাতীয় প্রেস ক্লাবের মতো একটি জায়গায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই করোনা মহামারীতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে সংবাদপত্র শিল্পে। আপনি নিজেও একটি সংবাদপত্রে রয়েছেন। আপনার কি মনে হয় এই করোনা ভাইরাসের যে প্রভাব পড়েছে সেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ রয়েছে কিনা এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের প্রভাব শুধু সংবাদপত্রে না, আমাদের জীবনের সব ক্ষেত্রে এই প্রভাব পড়েছে। সংবাদপত্রে একটু বিশেষ করে প্রিন্ট মিডিয়ায়, যেটি একটু আগে আপনারা বলছিলেন যে প্রিন্ট মিডিয়ায় অনেকেই কাগজ পড়ছেন না, অনেকেই বাসায় কাগজ নিচ্ছেন না। তাদের ধারণা যে কাগজের মাধ্যমে ভাইরাস ছড়ায়। আপনি জানেন যে নওয়াব বিজ্ঞাপন দিয়ে সে কথাটি বলার চেষ্টা করেছে যে কাগজের মাধ্যমে কোনো ভাইরাস ছড়ায় না। তো এখন যেটা সংবাদপত্রে, যেহেতু আমরা সাংবাদিকতা করি, কাজ করি, এখন আমাদের কাজ করতেই হয়। এই করোনা ভাইরাসের এই সময়টাতে সাংবাদিকরা ফ্রন্টলাইন যোদ্ধা, ডাক্তার কিংবা চিকিৎসক, ওই স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের মতো, যেমন আইন শৃঙ্খলা বাহিনী, সেরকম সাংবাদিকরাও কাজ করছেন, তাদেরকে কাজ করতে হয়। তো এই যে সমস্যাটা আছে এবং সাংবাদিকরা জানেন যে তাদেরকে এই সব সমস্যা মোকাবেলা করেই কাজ করতে হবে, কারণ তারা জনগণকে সঠিক তথ্যটি দিতে চান এবং দেওয়াটা তাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে তারা কাজ করে যাচ্ছেন অনেক প্রতিকূলতা সত্ত্বেও। সেই প্রতিকূলতা ডিঙিয়েই তারা কাজ করছেন এবং আপনি জানেন যে আমাদের সাংবাদিকদের অনেকেই আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন সাংবাদিক করোনা ভাইরাসে তারা মারা গেছেন এবং কয়েকজন সেই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে
মারা গেছেন এবং অনেক সাংবাদিক আপনার শুধু ঢাকা শহরে না, গ্রামেও মানে বিভিন্ন মফস্বল এলাকায় যারা কাজ করছেন সেই প্রত্যন্ত অঞ্চলে, সেখানেও অনেক সাংবাদিকরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যেই তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, যেমন চিকিৎসকরা করছেন সেরকম সাংবাদিকরাও করে যাচ্ছেন। জি ফেরদৌস, আমি আসবো আপনার কাছে। তবু ভাই আপনার কাছে একটু চলে যেতে চাই যে সংবাদপত্র শিল্পে যে ধরনের প্রভাব পড়েছে, সার্কুলেশন অনেকাংশেই কমে গেছে, সেই হিসেবে সংবাদপত্র টিকে রাখার যে শিল্প, সেই শিল্পকে টিকে রাখার আপনাদের কোনো ভূমিকা রয়েছে কিনা আপনাদের ইউনিয়ন থেকে? তো আমি একজন অধিকারবাদী প্রতিষ্ঠান লড়াইয়ের কর্মী হিসাবে স্পষ্ট করে বলি যে শিল্প সুরক্ষা পেলে শ্রমিক বা পেশাজীবী হিসেবে আমার আসলে কাজের সুযোগ হয়েছে। আমরা জানি আমাদের মালিক পক্ষ আসলে সরকারের কাছে প্রণোদনা চেয়েছে, এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনি জানেন যে করোনাকালীন সময় যারা চাকরিচ্যুত হয়েছে অথবা নিযুক্ত যারা বেতন পাচ্ছে না, সেই জন্য আমরা কিন্তু সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন নিবেদন জানিয়েছি, বিভিন্ন সময় জ্ঞান দরবারও করেছি, যাতে এক ধরনের অনুদানের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ বা আলোচনা ক্রমে আপনি জানেন যে করোনাকালীন যে দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে যে সমস্ত সাংবাদিক নিপতিত হয়েছেন, চাকরি হারিয়েছেন, নিয়মিত বেতন পাচ্ছে না, তাদের এক ধরনের অনুদানের ব্যবস্থা করা হয়েছে। একজন পরিপূর্ণ শিল্পকে যদি রক্ষা করতে হয়, সেই জন্য আসলে শ্রমিক, কর্মচারী, মালিক, উদ্যোক্তা, সরকার, পলিসি মেকার, ব্যাংক এবং সব মিলিয়ে স্টেক হোল্ডারদের সব মিলিয়ে একটি সমন্বিত পদক্ষেপ করা দরকার। কিন্তু আমরা অনেকটা হতাশ হচ্ছি যে আসলে সংবাদপত্রের যেহেতু সার্কুলেশন করেছে, বিজ্ঞাপনের যাত্রায় যেহেতু ছেদ করেছে, এখন আসলে এইখান থেকে উত্তরণের জন্য দেখা যাচ্ছে যে কর্মী ছাঁটাইয়ের এক ধরনের প্রবণতা রয়েছে। আসলে কর্মী ছাঁটাই করে কিন্তু শিল্পের যে দুর্যোগ, সেই দুর্যোগ থেকে আসলে মুক্তির কোনো পথ নেই। কারণ এই যে পরিবর্তিত করোনা আসার পরে যে বিশ্ব মানে পরিস্থিতির যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ধাক্কাটা আমরা কিভাবে নিজেদের সাথে সম্পৃক্ত করতে পারবো, সেই জিনিসটাই আসলে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। এখন আপনি জানেন যে এই নবাব এক ধরনের বিজ্ঞাপন দিয়েছিলেন, কিন্তু আমরা আসলে বাসায় বাসায় সংবাদপত্র পৌঁছাতে পারছি না। কিন্তু সাধারণ মানুষের কিন্তু সংবাদ জানার আগ্রহ থেকে তিনি পিছিয়ে যাচ্ছেন তা নয়, সংবাদপত্র পৌঁছাচ্ছে না কিন্তু সংবাদটাকে তিনি গ্রহণ করতে যাচ্ছেন। আমি মূলত মনে করি যে সঠিক তথ্য পরিবেশন করার দায়িত্ব হচ্ছে সংবাদপত্রের। রাষ্ট্রের দায়িত্বও কিন্তু তাই যে একজন মানুষের কাছে সুস্থভাবে চলার জন্য প্রয়োজনীয় তথ্যপত্র পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রের পরিপূরক হিসাবে সংবাদপত্র শিল্প কাজ করে। তাকে সুরক্ষা দেওয়া, তাকে প্রণোদনা দেওয়া, তাকে আসলে বিস্তৃত করা, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এখানকার যে কর্মী রয়েছে তাদেরকে সুরক্ষা দিয়ে তাদের আইনানুগ বেতন পাওনা এবং সুবিধা দিয়ে দেওয়ার নিশ্চয়তার দায়িত্ব কিন্তু শিল্প উদ্যোক্তাদের উপর প্রথম এবং প্রধান দায়িত্ব। দ্বিতীয়ত বলতে চাই, যেহেতু রাষ্ট্রের অনেক পরিপূর্ণ কাজের সাথে আমরা সম্পৃক্ত, সেই সম্পৃক্ত থাকার কারণে কিন্তু রাষ্ট্রের এক ধরনের কর্মকাণ্ডে আমাদের এক ধরনের প্রণোদনা বা উদ্দীপনামূলক কাজ করা যেতে পারে। আমরা আসলে বলতে চাই যে এই যে শিল্পের সংকটীয় দীর্ঘমেয়াদী হইতে হবে না, এই যে সংকটকালীন সময় মোকাবেলা করবার জন্য কি ধরনের উদ্যোগ থাকা দরকার, সেই উদ্যোগের জন্য কিন্তু সমন্বিত কোনো উদ্যোগ নাই। আপনি জানেন যে আমরা গতকাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে একটি বৈঠক হয়েছিল, সেখানে তথ্যমন্ত্রীকে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি মালিক, কর্মচারী, সাংবাদিক এবং অন্যান্য নীতি নির্ধারক যারা স্টেক হোল্ডার রয়েছে, এই দুর্যোগের সময় একত্রিত বসে দুর্যোগ মোকাবেলার কৌশল ও প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করা যায়, সেই ব্যাপারে আমরা আসলে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। আমরা বিশ্বাস করি যে সাংবাদিক মাধ্যম যে প্রধানমন্ত্রী, তিনি আসলে এক ধরনের উদ্যোগ গ্রহণ করবেন যাতে সংবাদপত্র শিল্প সুরক্ষা পেতে পারে এবং তার কর্মীরা সুস্থ ভাবে যাতে জীবনযাপন করতে পারে। একই সাথে এই যারা শুনছেন তাদের জন্য বলতে চাই যে বিভিন্ন পত্র পত্রিকাতে আমরা দেখছি দুই ধরনের উপসর্গ, কোথাও ছাঁটাই হচ্ছে, কোথায় অবৈজ্ঞানিক ছুটি দেওয়া হচ্ছে, কোথাও আসলে এই যে এক ধরনের বাজে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটি খুব জরুরি বলে আমরা মনে করি। শিল্প সুরক্ষায় কর্মীকে বাদ দিয়ে কিন্তু আসলে শিল্প সুরক্ষা করা সম্ভব নয়। জি তবু ভাই, আপনি সমন্বয়হীনতার কথা বলছিলেন, এর জন্য আসলে দায় কার? না, তাই না, আসলে উদ্যোগটা থাকতে হবে। আমি আসলে দোষারোপ করে তো আসলে সমস্যার সমাধান না, উদ্যোগটা থাকতে হবে। এখানে যারা পলিসি মেকার রয়েছে, আমাদের তথ্য মন্ত্রণালয় একটা উদ্যোগ দিতে পারে,
সেখানে মালিক যেতে পারে, শ্রমিক যেতে পারে, কর্মচারী যেতে পারে, প্রণোদনার বিষয়ে আলোচনা হতে পারে, অনুদানের প্রসঙ্গ আলোচনা হতে পারে, সরকারি বিজ্ঞাপনের বিস্তৃতি হতে পারে, বিজ্ঞাপনের যে বিল সে প্রাপ্তির বিষয় মানে নিয়ে আলোচনা হতে পারে, সবকিছু মিলে একটা সমন্বয় দরকার ছিল। জি সেগুলো নিয়ে আলোচনা আমি করে একটি সুসমন্বিত পদক্ষেপ দরকার। জি ফরিদা আপা, দুর্যোগকালীন সময় দোষারোপের জি ফরিদা আমি আপা বলতে আপনার কাছে চাই, যেতে চাই। জি হ্যাঁ বলতে চাই যে এই সমন্বয়ের দায়িত্বটা কিন্তু সাংবাদিক ইউনিয়নকেই নিতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই সমন্বয়ের কাজটুকু করতে পারে, কারণ এখন যে দুর্যোগটা, এই দুর্যোগটা শুধু যে সংবাদ পত্রের জন্য না, যেমন সাংবাদিকদের জন্য তেমন মালিকদের জন্য, তেমন, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বলছে যে তারা বিজ্ঞাপন দিবে না, এরকম একটা কথা শোনা যাচ্ছে। তারপরে বিজ্ঞাপন, এমনিতেও বিজ্ঞাপনের এখন মার্কেট নয়, বলা যায় যে বিজ্ঞাপন কমে যাচ্ছে, কমবে শূন্য কোঠা নেমে সামনে। আসছে বলা যায়। হ্যাঁ, সামনের অবস্থা আরো খারাপ। তো এই সময়টা যে এবং সংবাদ মালিকরা তখন তার প্রতিষ্ঠান চালানোর জন্যই দেখা গেল যে হয়তো তারা শ্রমিক, সাংবাদিক বা কর্মচারী তাদেরকে ছাঁটাই করার একটা প্ল্যানিং করছে বা ছাঁটাই করতে যাচ্ছে বা করছে। তো এখানে সাংবাদিক ইউনিয়ন, মালিক এবং সেখানে সরকারের অনেক দায়িত্ব আছে। সরকার আমাদের সাংবাদিকদের জন্য প্রণোদনা ঘোষণা করেছেন, যেটি অন্যান্য সব ক্ষেত্রে, এই বর্তমান সরকার কিন্তু প্রত্যেকটা সেক্টরের মানুষের কথা চিন্তা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রত্যেকটা সেক্টরে মানুষ কিভাবে আছে সেই চিন্তাটা তিনি করেছেন, এবং সেভাবে অন্যান্য ক্ষেত্রে যেভাবে প্রণোদন সাহায্য সহযোগিতা করছেন, সাংবাদিকদের জন্য সেটা করছেন। সাংবাদিকদের এককালীন কিছু হয়তো টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া মালিকদের জন্য যদি তারা বিজ্ঞাপনের যে পাওনা বিলগুলো আছে সেটুকু পরিশোধ করার জন্য কিন্তু অনেক আগেই চিঠি দেওয়া হয়েছে যে টাকাগুলো দেওয়া হোক। এই সবগুলো যে মালিক, সাংবাদিক, শ্রমিক, কর্মচারী এবং যারা বিজ্ঞাপন দেয় সব কিছু মিলেই কাজগুলো করতে হবে। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন বা যারা নেতৃত্বে আছে, আমি বলবো যে প্রত্যেকেরই এই ক্ষেত্রে দায়িত্ব আছে যে সেখানে সমন্বিত করে কোনো কিছু পরিকল্পনা করার। কারণ একটা পক্ষ কিন্তু এখানে মানে যে অসুবিধায় আছে তা না, মালিকরাও অসুবিধায় আছেন, আবার সাংবাদিকরাও আছেন। যেহেতু বিজ্ঞাপন যদি না থাকে, একটি পত্রিকার মূল আয় হলো তার বিজ্ঞাপন, বিজ্ঞাপন কমে গেলে সে পত্রিকাটা কিভাবে চালাবেন সেখানে একটা বিষয় আছে। তো এই সবগুলোর জন্য সমন্বয় দরকার এবং সবগুলোকে সম্মিলিতভাবে এই সমাধানটা করতে হবে। এবং এই করার জন্য আমি মনে করি যে সাংবাদিক ইউনিয়নগুলো দায়িত্ব নিতে পারেন এবং সরকার সবচেয়ে বড় যেটা, যে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার সেখানে সব পক্ষের সঙ্গে বসতে হবে যে সমস্যাগুলো কোথায়, এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে এবং তার সমাধান কিন্তু শুধু একদিনের বা 2 দিনের, আজকে তার চাকরি চলে গেছে চাকরি দিতে হবে তা না, এই একটি স্থায়ী সমাধানের দিকে যেতে হবে। কারণ আমরা জানি সামনে অনেক খারাপ সময় আসছে, সামনে কিন্তু প্রত্যেকটা শিল্পের জন্য খারাপ সময়। যেমন গার্মেন্টস শিল্পে অলরেডি মালিকরা বলছে যে গার্মেন্টস শ্রমিক ছাঁটাই করা হবে, এবং অন্যান্য শিল্প, ব্যাংক কিন্তু বলছেন যে তাদের কর্মচারীদের, তাদের যে কর্মচারী সেখানে 10% বেতন কমিয়ে দেওয়া হবে। মানে এই ধরনের কথাগুলো হচ্ছে এবং আলোচনা হচ্ছে যে সমস্ত শিল্পের একটা সংকট চলে আসছে। এই সংকট সমাধানের জন্য আগেভাগে এই উদ্যোগটা নিতে হবে। এই উদ্যোগটা মূল যেটা আমি মনে করি যে সরকার, যে তথ্য মন্ত্রণালয়ে, যে যারা সাংবাদিকদের অভিভাবক বলা হয়, যে তথ্য মন্ত্রণালয় এই দায়িত্বটা নিতে পারে এবং কোথায় কি সমস্যা সেটা উদ্যোগটা সাংবাদিক ইউনিয়ন থেকে নিতে হবে। হ্যাঁ, ইউনিয়ন তো সবসময় সেটা করছে, দর কষাকষি করছেন, তারা কিন্তু সাংবাদিকদের কথা বলছেন। কিন্তু এখানে যদি সরকার এগিয়ে না আসে তাহলে ইউনিয়ন যতই মানে ইয়ে করুক না কেন, দাবি করুক সেটা, জি জি আমি সেটা হবে না। সরকারকে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি এই সরকার সংবাদ মানে সাংবাদিক বান্ধব এবং সংবাদ মাধ্যম বান্ধব একটি সরকার। তারা সবসময় সংবাদপত্রের কথা ভাবছেন বা করেন। তো তারা যদি এগিয়ে আসেন, এই সমস্যাগুলো সব পক্ষ, আমি বলছি সব পক্ষকে একসঙ্গে বসে সমাধানটা করতে হবে।
সমাধান করতে হবে। জি, আমি আমি একটু তবু ভাই আপনার কাছে যেতে চাই যে যদি আপনারা এই করোনা ভাইরাসের শুরু থেকেই বিভিন্ন দাবি করে আসছেন, আমরা গণমাধ্যমে দেখেছি আপনারা তথ্যমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দেওয়া পাঠিয়েছেন সাংবাদিকদের সুরক্ষার জন্য। আপা যেটি বলছিলেন যে সবকিছুর মূলে কিন্তু সব কেন্দ্রকে একসাথে কাজ করতে হবে, কিন্তু সরকার যদি আমাদের দিকে নজর না থাকে, গণমাধ্যমের দিকে নজর সেভাবে না থাকে, তাহলে কতটুকু এগোতে পারবেন আপনারা? আসলে নজর যে দিচ্ছে না এই অভিযোগ তো নাই। ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই সমন্বিত এক ধরনের পদক্ষেপ। তো সরকার হচ্ছে পলিসি মেক করবে এবং সেই পলিসি অনুযায়ী এটি যেহেতু একটি দুর্যোগের সময় এই সময় আসলে ধৈর্য ধরে আসলে একটি সমন্বিত কৌশল থাকা দরকার। আমরা বারবারই বলছি যে এটা কিন্তু স্টেক হোল্ডারদের মিটিং ডাকতে হবে, সেটা কোন আমরেলাতে হবে। তথ্য বলা হচ্ছে আমাদের অভিভাবক মন্ত্রণালয়, সেই অভিভাবক মন্ত্রণালয় এই সংবাদপত্র নিয়ে কথা বলবে, বেতন নিয়ে কথা বলবে, অনলাইন নিয়ে কথা বলবে, টেলিভিশন নিয়ে কথা বলবে। গণমাধ্যমের সব শাখাই তো বিপর্যস্ত। আর পরিজ্ঞাপন তো নাইকি বলেছেন যে আমাদের সব শিল্পই বিপর্যস্ত, আমাদের যাবতীয় জীবনের নানা সংকটও দেখা দিচ্ছে। এই সংকট মোকাবেলায় আমরা এই কারণে বলছি যে এক ধরনের পদক্ষেপ দরকার। আমরা বিশ্বাস করি যে আমাদের যে সংকট, এই সংকট মোকাবেলার সবচেয়ে বড় পদক্ষেপটা তো মালিক কর্তৃপক্ষকে নিতে হবে। সেখানে তো অবশ্যই পলিসি সাপোর্টের প্রয়োজন। সেই পলিসি সাপোর্টের জায়গাটা তো কে দিবে, সেটা তো সরকারকে দিতে হবে, অর্থাৎ তথ্য মন্ত্রণালয়কে দিতে হবে। এবং আমাদের যে গণমাধ্যম বান্ধব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও তো এক ধরনের নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা মূলত চাই যে আসলে কর্মী ছাঁটাই বন্ধ করতে হবে। বিজ্ঞাপনের যে রেশিওতে, যেমন হঠাৎ করে বলা নাই, হঠাৎ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক বলে দিল যে তারা গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে চায় না। তারপরে স্বাধীন গণমাধ্যমের যে অস্তিত্ব, সেটাকে কি আসলে প্রশ্নবিদ্ধ করতে চান? গণমাধ্যম না থাকলে কে লাভবান হয় একটি রাষ্ট্রে? গুজব যারা ছড়িয়ে দেন তারাই তো। গণমাধ্যম না থাকলে কারা লাভবান হবে? যারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, যারা আসলে সমাজ বিদ্যুৎ শক্তি, তারাই তো। আসলে তাদেরকে প্রতিরোধ করবার জন্য সুষ্ঠু, সুন্দর, সুস্থ একটি গণমাধ্যম আমরা চাই। এবং আমরা কিন্তু চরম অনিশ্চয়তা এবং ঝুঁকি নিয়ে আমাদের যে বন্ধু ও সহকর্মীদের লাশ কবরস্থানে রেখে আমরা যারা প্রতিদিন প্রতিক্ষণ কাজ করে যাচ্ছি, তারা তো আসলে সুন্দর এবং সুষ্ঠু তথ্য পৌঁছে দিতে চায়। তাহলে এর পরিপূরক শক্তি তো রাষ্ট্র এর এবং মালিক পক্ষ, এই দুই পক্ষকে একই সুরে তো কথা বলতে হবে, যাতে আমরা এই কাজগুলো সমাধান করতে চাই। এই মুহূর্তে আসলে দোষারোপ করবো আর কিছু নেই, দোষারোপ না করে আসলে পদক্ষেপটা জরুরি আর কি। এই বিষয়ে আমার মনে হয় নাসিরের অভিজ্ঞতা রয়েছে, তিনি আসলে তার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন যে দুর্যোগকালীন সময়টাকে কি। জি নাসির ভাই, আপনার কাছে যেতে চাই, এই দুর্যোগকালীন সময় আসলে গণমাধ্যম কর্মী যারা আছেন বা গণমাধ্যম মালিক যারা আছে, তাদের করণীয়টা আসলে কি? যেটি হচ্ছে কথা আলোচনা এসেছে যে আসলে সাংবাদিকদের অভিভাবক হচ্ছে তথ্য মন্ত্রণালয়। সাংবাদিক যারা সংগঠন যারা আছে, ডিইউজে বা বিএফইউজে যারা আছেন, তারা এই আবেদনগুলি বা তাদের দাবিগুলি উপস্থাপন করবে, কিন্তু এর প্রসেসিং বা এই সমন্বয় কিংবা যেটিকে আমরা বলি সমন্বিতভাবে এই শিল্প সুরক্ষায়, এই দায়িত্বটি হচ্ছে সরকারের পক্ষে তথ্য মন্ত্রণালয়ের। তথ্যমন্ত্রী ইতিমধ্যেই কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যে কথাটি এসেছে যে আসলে এই করোনা ভাইরাসের কারণে সকল ক্ষেত্রেই একটি মহা দুর্যোগ নেমে এসেছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী আজকে এই দুর্যোগের কারণে মানে বিধ্বস্ত অবস্থায় আছে। সেখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে এখান থেকে আমাদের উঠে আসতে হবে। সেজন্য আপনি দেখেছেন যে এবছর বাজেটে গতানুগতিক একটি ধারা বহাল রাখা হয়েছে, 8.2% প্রবৃদ্ধি রাখা হয়েছে এবং কতগুলি স্ট্র্যাটেজি এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত স্ট্র্যাটেজি যেগুলি আছে সেগুলি কার্যকরী পদক্ষেপের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। আপনারা দেখেছেন আজকে চীন 5161টি পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আমাদেরকে দিয়েছে। আমি একটু দূরে যাচ্ছি এই কারণে, কারণ অর্থনীতির বিষয়টি এখানে আনতে হবে। সেই জন্য আমি বলছি যে আপনারা দেখবেন যে জাপানি ইনভেস্টমেন্টগুলি চায়নার থেকে উঠে আসতেছে, সেগুলি আমাদেরকে ধরতে হবে। অর্থাৎ আমরা এই যে বিনিয়োগ যদি আমাদের না হয়, শ্রমবান্ধব বিনিয়োগ যদি আমাদের না হয়, তাহলে কর্মসংস্থান তো তৈরি হবে না। আমরা দেখেছি যে মিডল ইস্ট থেকে প্রায় 12 লক্ষ বিভিন্ন দেশি প্রবাসী কর্মী ছাঁটাই হবে, কারণ তেলের দাম অনেক কমে গেছে। অর্থাৎ অর্থনীতির এই বিধ্বস্ত অবস্থায় বাংলাদেশও মানে অন্যতম শিকার, কারণ আমাদের রেমিটেন্স প্রবাহ, আমাদের গার্মেন্টস, আমাদের অন্যান্য এক্সপোর্টের উপরে এফেক্ট পড়েছে।
তো সরকার, তারপরেও বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে প্রণোদনা প্যাকেজগুলি ঘোষণা করেছে, একটির পর একটি নির্দেশনা দিয়েছেন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উনি সঠিক তথ্যগুলি সংগ্রহ করছেন, নির্দেশনা দিচ্ছেন। হ্যাঁ, এখানে অনেক বিষয় আছে, যেমন আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন যে পূর্ণ লকডাউন দিয়ে সবকিছু বন্ধ রাখেন। এটি হয়তো স্বাস্থ্যগত বিষয়ের দিক থেকে সঠিক, কিন্তু জীবন জীবিকার যে কঠিন সমীকরণ, অর্থাৎ এই যে গরিব মানুষগুলি বাঁচানো, একই সাথে অর্থনৈতিক চাকাটা সচল রাখা, এটি না হলে কিন্তু আবার আমরা টিকতে পারবো না অর্থনীতির এই কঠিন সময়ে। সেক্ষেত্রে বিভিন্ন শিল্পের জন্য আপনারা জানেন যে কৃষিতে খাদ্য সংকট যেন না হয়, এবছর সবচেয়ে বেশি প্রণোদনার বিষয়টি দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতেও দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এদেশের সচেতন নাগরিক হিসাবে সবাই প্রত্যাশা করে যে কথাটা তপু ভাই বলেছেন, যে সঠিক সংবাদ পরিবেশন না হলে কে সমস্যায় পড়বে, সেটি হচ্ছে সরকার। সরকারকে সঠিক তথ্যগুলি জনগণের কাছে দিতে হবে। কি কারণে সরকার এই তার বর্তমান কর্মসূচিগুলি গ্রহণ করছে, কি কি হচ্ছে, সরকার কি কি প্যাকেজ গ্রহণ করছে, অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য সরকার বাজেটে কি কি ব্যবস্থা নিয়েছে, এই সমস্ত বিষয়গুলি যদি সঠিকভাবে উপস্থাপন না করা হয়, পজিটিভভাবে উপস্থাপন না করা হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সাংবাদিকরা, বাংলাদেশের এই সাংবাদিকরা একেবারে খালি হাতে ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে তারা ইতিমধ্যে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, যে ইতিমধ্যে তারা যে কয়জন মারা গেছেন তাদের প্রতি আমরা বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা চিকিৎসাধীন আছে তারাও আমরা তাদের আশু রোগ মুক্তি কামনা করি। তারা অকুতভয় হিসাবে তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, শুধু আমি বলবো যে একেবারে মফস্বল পর্যন্ত তথ্যগুলি আমরা পাচ্ছি। তো সেই সাংবাদিক যারা আছেন তারাও এদেশের নাগরিক, শুধু সাংবাদিক নয়, তারা এদেশের নাগরিক। প্রত্যেকটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা এবং তার জীবিকার সংস্থান করা এটি রাষ্ট্রের দায়িত্ব। সেই হিসাবে সাংবাদিকদের জন্য যে কথাটি আলোচনা হয়েছে, যে শুধু সাংবাদিকরা না, সংবাদপত্রের যারা মালিক তারাও আজকে কঠিন বাস্তবতার সম্মুখীন। যে সমস্ত সংবাদপত্রের মালিকরা বেশি সচ্ছল আছেন তারা হয়তো টিকে আছেন, কিন্তু যেখানে আসলে এই ধরনের ব্যবস্থা নেই, যেখান থেকে বিজ্ঞাপন থেকে তথ্যগুলি আসতো। ফরিদাপ একটা ভালো কথা বলেছেন যে ডিএপির কাছে বিভিন্ন সংবাদপত্রের অনেক টাকা পাওনা আছে, সেটি সরকার একটি বাজেট বরাদ্দ দিয়ে সেটি খুব সহজেই এই পাওনাটি পরিশোধ করতে পারে, এটি একটা সহজ। তারপরে সাংবাদিক কল্যাণের জন্য যে আমাদের কল্যাণ বোর্ড যেটি আছে, সেখান থেকেও একটি সহায়তার বিষয়টি আমরা বিবেচনা করা এখানে যেতে পারে, কারণ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট যেটি আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একেবারে একান্ত প্রচেষ্টায়, আমি প্রথম এই কল্যাণ ট্রাস্টের এমডি ছিলাম, তো এই মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রাস্ট আছে সেখান থেকেও সাংবাদিক যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য সহায়তার বিষয়টি বিবেচনা করা যেতে পারে, চিকিৎসাধীন আছেন তাদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে সব ক্ষেত্রে যেটি প্রয়োজন হচ্ছে সেটি হলো সমন্বয়। সাংবাদিক নেতৃবৃন্দকে আমরা সবসময় জানি যে নিজের বিষয়টি যদি সঠিকভাবে উপস্থাপন না করা হয় তাহলে অন্য কেউ কিন্তু মুভ করবে না। সেই মুভ করানোর জন্য সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তারা অগ্রণী ভূমিকা পালন করবেন, কারণ তারা সরকার এবং মালিকের মধ্যে একটি সেতু বন্ধন হিসাবে কাজ করবেন। সেটি যদি সঠিকভাবে করতে পারে তাহলে আমার মনে হয় যে এটি কার্যকরী হবে। এবং তথ্য মন্ত্রণালয়ে যেটি জানেন যে আপনারা বিভিন্ন কারণে কিন্তু আসলে অনেকগুলি ফাইল বা অনেক ডিসিশনগুলি নিতে সমস্যা হয়, কারণ করোনা ভাইরাসের কারণে মানুষের মুভমেন্টে অনেক সমস্যা আছে। সে সব কিছু মিলিয়ে এই সময়ে এবং জুন মাস আমাদের মনে রাখতে হবে, একটি অর্থ বছর শেষ হয়ে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই। জুন মাসের মধ্যে যদি আমরা জানেন বাজেটের একটা প্রভিশন আছে, এর মধ্যে যদি এই টাকা বা এই প্রণোদনার বিষয়গুলি যদি আমরা এই বছরের যেটি আছে সেটি যদি কার্যকরী না করতে পারি তাহলে আবার নেক্সট ইয়ারে চলে যাবে। নেক্সট ইয়ারে আমার সাংবাদিকদেরকে বাঁচিয়ে রাখতে হলে, সঠিক তথ্য পরিবেশন করতে হলে অবশ্যই আমরা মনে করি যে এই জায়গায় আমাদের কাজ করার প্রয়োজন আছে এবং সেই কাজগুলি করার ক্ষেত্রে সমন্বিত ভূমিকা আমার মনে হয় পালন করতে হবে। আর আরেকটি জিনিস যে কথাটা আবারও বলি, যে পত্রিকার ক্ষেত্রে ভাইরাস ছড়ায় না, এটির মাধ্যমে সেই প্রচারণাটা আরো খুব শক্তভাবে করা প্রয়োজন। এটি কিন্তু সেইভাবে প্রচারিত হয় নাই। ইলেকট্রনিক মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় আরো বেশি ভাবে এটি প্রচার করা দরকার, কারণ একটি পত্রিকা তো একটি স্থায়ী বিষয়। কারণ আমি আজকে একটি সংবাদ দেখলাম, সেটি তো আমি প্রিজার্ভ করতে পারছি না, সে কিছুক্ষণ পরে এটি থাকবে না, কিন্তু
পত্রিকাটা আমার জন্য একটি একটি প্রিজার্ভ করা আমার কাছে থাকে, সহজ হয়। সেটির একটা আলাদা আবেদন আছে, এটি বারবার দেখার একটি সুযোগ আছে। সবকিছু মিলেই এখনো আমরা গণমাধ্যমের ক্ষেত্রে পত্রিকার বিষয়টি আমরা অবশ্যই গুরুত্ব দিই। তো সেক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং অনুঘটকের মেইন কাজটি করতে হবে সাংবাদিক নেতৃবৃন্দ। ধন্যবাদ। জি, সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে যেতে চাই যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার 2014 সালে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করে। সেই শিল্প হিসেবে আসলে সংবাদপত্র এই করোনা ভাইরাস কালীন সময়ে কি পরিমাণ সুবিধা পাচ্ছে বলে আপনি মনে করেন? প্রশ্নটা স্পষ্ট বুঝতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন সরকারই 2014 সালে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করে। শিল্পী হিসাবে করোনাকালীন সময়ে সংবাদপত্র কি ধরনের সুবিধা পাচ্ছে বলে মনে করেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু শিল্পের পুরোপুরি প্রতিনিধিত্ব করি না। আমি আসলে একজন শ্রমিক বা একজন সাংবাদিক বা একজন পেশাজীবী জি। হিসেবে ভূমিকা পালন করি না। জি, সেই ভূমিকার জায়গাটি একরকম, আর পরিপূর্ণভাবে শিল্পের প্রতিনিধিত্ব করেন উদ্যোক্তা, সম্পাদক, প্রকাশক বা সিও, যেই যাকে বলেন, যে নামে ডাকেন তিনি আর কি। আমরা ধরেন এই যে একটি শিল্পের মর্যাদা পেয়েছেন, শিল্পের মর্যাদার সাথে শিল্পের কি কি সুযোগ সুবিধা রয়েছে তা আসলে শিল্প নীতিমালার ভিতরেই কিন্তু সম্পৃক্ত রয়েছে। এখন সেই নীতিমালার আলোকে আমাদের উদ্যোক্তারা কতটুকু সক্রিয়ভাবে কাজে লাগাবেন, কতটুকু কাজে লাগাতে চাচ্ছেন বা লাগাবেন, সেই সক্ষমতা কিন্তু উদ্যোক্তার বিষয়। আমরা আজকে আলোচনায় এই জায়গাটা ফোকাস করতে চাই যে একটি মহা দুর্যোগের ভিতরে আমাদের টিকে থাকা লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই, সেই লড়াইটাকে আমরা আসলে কিভাবে করতে চাই। আমি অলওয়েজ মনে করি যে ধরুন শিল্পের জন্য যেমন পুঁজি লাগে, উদ্যোক্তা লাগে, শ্রমিক লাগে, কর্মচারী লাগে, সাংবাদিক লাগে, এই সমস্ত বিষয়গুলো লাগে। এর সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে কি, এর একটি সরবরাহ চ্যানেল লাগে। আপনি দেখেন যে হকার ঢাকাতে সংবাদপত্র বিতরণ করতে, তারা একটা বড় অংশ হয়তো বাড়িতে চলে গেছে। যে এই কারণেও কিন্তু এক ধরনের সমস্যা হচ্ছে, আমাদের মাঝে এক ধরনের বিভ্রান্তিকর তথ্য ছিল, যে কারণে ফ্ল্যাট মার্কেটে ঢুকতে দেওয়া হচ্ছে না, ফ্ল্যাট কোম্পানিগুলো আসলে বা তাদের যে ম্যানেজমেন্ট কমিটি তারা ঢুকতে দিচ্ছে না। আমরাও একটু অস্বস্তিতে রয়েছি। ব্যাপক ভিত্তিতে এটা কিন্তু আমরা বুঝাতে সক্ষম হতে পারিনি যে আসলে একটি পত্রিকার ভিতরে করোনা ভাইরাস আসলে ছড়াচ্ছে না, সেটি একটি জায়গা। দ্বিতীয়টা বলেছে, ফরিদাবাদ কিন্তু বলেছে, আমি আবার রিপিট করছি সেই জায়গা থেকে, যে আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে কিন্তু আসলে বিজ্ঞাপন দেওয়ার দায়িত্ব। সেইখানে আমরা দেখলাম যে সাধারণ নিয়ম আচার লঙ্ঘন করে একটি আসলে ব্যাংক অ্যাসোসিয়েশন বলে দিল যে আমরা গণমাধ্যমে বিজ্ঞাপন দিব না। বিজ্ঞাপন কে দেয়? অর্থাৎ তার প্রোডাক্ট সম্পর্কে যেমন ধারণা দিতে হয় সেই জন্যই তো দেয়। আবার গণমাধ্যমের সাথে তার এক ধরনের দোস্তি বা সম্পর্ক তৈরি হয়, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, সেই জায়গাগুলো ধরে। আমার তো ধারণা যে বাংলাদেশের সংবাদপত্রগুলো প্রায় ধরেন যে 100 কোটি টাকার মতো হয়তো বিজ্ঞাপন বিল বাকি আছে। এটি গেলে একটা জায়গায় যেখানে ডিএফপি এবং সরকারি সংস্থার মাধ্যমে রয়েছে। বেসরকারি খাতেরও কিন্তু প্রচুর বিল করোনাকালীন সময়ের জন্য আটকে রয়েছে এবং সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা যেটি সরাসরি বিজ্ঞাপন দেন, সেই বিলগুলোও কিন্তু আটকে রয়েছে। এটা যেমন একটা সংকটে তৈরি করেছেন, অর্থের সরবরাহটি এখন বন্ধ আছে, অথবা কাটছাট করছেন অথবা দিচ্ছে না, সেরকম একটা জায়গা। আরেকটি জায়গা হচ্ছে যে সংবাদকর্মী, যার জীবনের একটা মাত্রই তপস্যা থাকে যে সুস্থ, সুন্দর, স্বাভাবিক, গ্রহণযোগ্য, স্পষ্ট সংবাদ পরিবেশন করবেন, সেই সাংবাদিক যখন মৃত্যু মুখে পতিত হচ্ছে, তাকে আমরা দেখছি বেশিরভাগ গণমাধ্যম কিন্তু তাকে তার জন্য কোনো প্রত্যেকটি ব্যবস্থা দিচ্ছে না। এবং আমরা এও দেখেছি যে সহকর্মী মারা যাচ্ছে, তার জন্য সেই প্রতিষ্ঠান যে শোক প্রকাশ করেছেন সেরকম নজিরও কিন্তু সবসময় দেয়। আবার যে সংবাদকর্মী ভাই করোনা আক্রান্ত রয়েছেন, তার খোঁজ খবর দিচ্ছে না, তার চিকিৎসার ব্যয় বহন করা তো জটিল হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু সমন্বিত উদ্যোগ, পরিপূর্ণ চিন্তা এবং তার বিকশিত রূপ না থাকলে কিন্তু আমরা এই সংকট আসলে আমাদের মতো করে দূর করতে পারবো না। হ্যাঁ, এই যে নাসির ভাই বলছিলেন যে বাংলাদেশে করোনাকালীন সময় যে সমস্ত সাংবাদিকরা চাকরি হারিয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, এইরকম প্রায় 1500 সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়ার জন্য বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সরকারের কাছে আরো জোরালো দাবি জানাই যে এই অ্যামাউন্ট, এখানে যে অর্থ দেওয়া হবে সেটি যেন বাড়ানো হয় এবং আরো বেশি সাংবাদিকদেরকে এই সুযোগ সুবিধার আওতায় যাতে নিয়ে আসা হয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিল্প রক্ষায় আসলে পলিসি সাপোর্ট দিবে সরকার, উদ্যোক্তাকে হুঁশিয়ারের সাথে এই হাল পাড়ি দিতে হবে। সেই ক্ষেত্রে সাংবাদিক ছাঁটাই কোনো পদক্ষেপ লাগে, সাংবাদিকদের সুরক্ষা দিয়ে কাজে গতি এনে
অত্যন্ত দক্ষতার সাথে সুরিপুর হাতেই গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করে মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত। আমরা হয়তো বাড়িতে সংবাদপত্র নিতে পারি নাই, কিন্তু সংবাদ জানার আগ্রহ মানুষের কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সেই জিনিসটা কাজে লাগানোটা কিন্তু আমাদের এই মুহূর্তের জন্য বড় চ্যালেঞ্জ, এবং সেটি আসলে মোকাবেলা করতে হবে আমাদের সবাইকে। জি, ফরিদা আপা, একটু আপনার কাছে যেতে চাই। সংবাদপত্র মালিকদের যে সংগঠন নোয়াব কর্পোরেট কর কমানো, নিউজ প্রিন্ট আমদানিতে শুল্ক কমানো, অগ্রিম আয়কর প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছিল এই যে বাজেট পাস হয়েছে সেই বাজেটে, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। সরকারের সহযোগিতা ছাড়া আসলে কতটুকু এই শিল্প টিকে থাকতে পারবে? সংবাদপত্র অবশ্যই একটি শিল্প। মাননীয় প্রধানমন্ত্রী যেটি ঘোষণা করেছেন যে এখানে শ্রমিক, কর্মচারী, সাংবাদিক সব মিলেই এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে। অন্যান্য শিল্পের মতোই, অন্যান্য শিল্পে যেমন প্রণোদনা দেওয়া হয়েছে, এখানেও সেভাবে প্রণোদনা দেওয়া কিংবা মালিকরা কিভাবে তার প্রতিষ্ঠান চালু রাখবে সেটাকেও দেখতে হবে। আর বিশেষ করে কোনো রকম সাংবাদিকদেরকে ছাঁটাই বা এসব না করে কিভাবে তার সেই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা যায়। আর ছোট প্রতিষ্ঠান যেগুলো আছে, ছোট কাগজ যারা, তাদেরকেও সহযোগিতা দরকার আছে, সহযোগিতা করে সেই কাগজগুলোকে টিকিয়ে রাখা। কারণ সেই কাগজগুলোতে যারা কাজ করেন তারা অনেক অনেক পরিবার কিন্তু সেখানে কাজ করে টিকে আছে। তো এগুলো কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব না। কিছু কিছু মালিক আছেন যারা কর্পোরেট, বলা যায় কর্পোরেট হাউস মালিক যারা, তারা হয়তো ইচ্ছা করলে পত্রিকা চালাতে পারেন, তাদের সেই সামর্থ্য আছে। কিন্তু যারা প্রকৃতপক্ষেই শুধুই পত্রিকার ব্যবসা, পত্রিকাকেই শিল্প হিসাবে গড়ে তুলেছে, তাদের জন্য এটা একটু কঠিন। অতএব এখানে সরকারকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর একটি কথা আমি এখানে বলতে চাই যে যেখানে আমাদের সাংবাদিকরা, এই সুযোগে আমি এই কথাটা বলতে চাই যে এত ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছেন, কারণ তারা সঠিক তথ্যটি দিচ্ছেন। সঠিক তথ্যটি না পেলেই কিন্তু গুজবের ডালপালা বিস্তার লাভ হয়, গুজব মাথাচাড়া দিয়ে ওঠে। অতএব গণমাধ্যমে যারা কাজ করছে তারা কিন্তু সত্যিকারের তথ্যটুকুই দিচ্ছেন, এবং সেটি অবশ্যই একটি পজিটিভ বাংলাদেশের জন্য, সেটি বাংলাদেশের জন্যই তারা কাজ করেন। আর যারা গুজব ছড়ায় তারা কিন্তু বাংলাদেশের ভালোর জন্যই গুজব ছড়ায় না, তারা ষড়যন্ত্র করে এবং অন্যান্য নানা কারণে সেটা করে। এই জন্য এই মূলধারার গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হবে সরকারকে, কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই গণমাধ্যমের প্রয়োজন আছে। এখন অন্যান্য গার্মেন্টস শিল্পে প্রণোদনা দিয়ে হয়তো গার্মেন্টস টিকে রাখা দরকার আছে, সেটা আমাদের রপ্তানিতে অনেক আমাদের টাকা পয়সা আসছে, কিন্তু তথ্য একটা বিশাল ব্যাপার। একটি রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে সঠিক তথ্য প্রবাহের খুবই প্রয়োজন, এবং স্বাধীন গণমাধ্যমের প্রয়োজন আছে, যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। যেখানে সাংবাদিকরা যদি সুন্দরভাবে কাজ করতে না পারে, তাহলে কিন্তু একটি সমাজটা অন্ধকারের দিকে ধাবিত হবে। আর এই যে কথাটা আমি আবার বলতে চাই যে আমাদের সাংবাদিকরা যেভাবে কাজ করছে, আজকে যখন অসুস্থ হওয়ার পরে এই কোভিড-19 এই সময়ে অসুস্থ হলে সাংবাদিকরা কিন্তু হাসপাতাল পাচ্ছে না, কোথায় যাবে, এখান থেকে ওখানে। আমি শুধু সাংবাদিক বলবো না, মানে আসলে কেন সাংবাদিকদের কথাটা বলছি, কারণ তারা ফ্রন্টলাইন, যারা এনি টাইম তারা আক্রান্ত হচ্ছেন এবং অনেক বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। আমরা জানি পুলিশদের জন্য হাসপাতাল নির্ধারণ করা হয়েছে, কদিন আগে দেখলাম যে আইনজীবীদের জন্য। তো সাংবাদিকরাও এইভাবে কাজ করছেন, তারা কিন্তু কোনো রকম মানে আক্রান্ত হবেন সেটা না ভেবে তারা তাদের ডিউটি করে যাচ্ছেন, তারা হাসপাতালে যাচ্ছেন, তারা রোগীদের পাশে যাচ্ছেন, তারা বিভিন্ন ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের জন্য যদি মানে কোনো হাসপাতাল মানে জাস্ট নির্ধারণ করা থাকতো ডেডিকেটেড, যে এখানে তারা গেলেই চিকিৎসা পাবেন, এটা আমি প্রথম থেকেই বলছি। আমি এই সুযোগে এখনো বলতে চাই যে কয়েকটি হাসপাতাল যদি যে নির্ধারণ করা থাকে যে ওনারা সাংবাদিকরা এখানে চিকিৎসা পাবেন। আমি সবার জন্যই বলছি, সবাই তো চিকিৎসা পাবে। আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হোলি ফ্যামিলি হসপিটাল আসলে সাংবাদিকদের জন্য কিছুটা বরাদ্দ রাখা হয়েছে। এইটা অ্যাডকোর সাথে কথা বলে ওরা মানে মোটামুটি টেলিভিশন সাংবাদিকদের জন্য করা হয়েছে। কিন্তু এই হোলি ফ্যামিলিতে শুধু তো হবে না, আরো কয়েকটা, যে সব ধরনের সব সাংবাদিকরা যাতে সুযোগটা পায়,
জি। এরকম কয়েকটা হাসপাতাল যদি আমাদের নির্ধারণ করা থাকে, এটি কিন্তু উদ- যেহেতু তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছে, তাদের কাজ করছে, আক্রান্তের জি হার কিন্তু অনেক বেশি। তো এই জি এই নিশ্চয়তাটা একটু আমি মনে করি যে এটা থাকা দরকার আর কি, যে সেখানে আমরা সুযোগ পাবো, ওখানে ভর্তি হওয়া যাবে। জি জি। তবু আপনার কাছে যেতে চাই যে এই করোনায় যারা আক্রান্ত হচ্ছেন, আপা যেটা বলছিলেন যে সরকার যদি একটু উদ্যোগ নেয় হাসপাতালগুলোতে যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসার জন্য। আমরা তো এই দাবি জানিয়ে আসছি, এটি হচ্ছে ফরিদাপাড়াও এই দাবি জানিয়ে আসছে। এটা আসলে আমাদের পেশাগত জায়গা থেকে আমরা জানিয়ে আসছি যে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমরা জোরালো ভাবে বলতে চাই যে পেশাগত দায়িত্ব পালনের সময় আমি যখন আক্রান্ত হই, এই চিকিৎসার ব্যয় সংশ্লিষ্ট মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে। এবং এই যে দুর্যোগকালীন সময় আমি যে আত্মহত্যা যাচ্ছে, আমি যে সংবাদ আছে তারও ক্ষতিপূরণের আসলে মালিক কর্তৃপক্ষকেই করতে হবে। এ দাবি তো আমরা জোরালো ভাবেই দিচ্ছি। এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা এখনো পর্যন্ত অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান করতে পারেনি, সেগুলোকেও আসলে সেই নিশ্চয়তার জায়গাগুলো অবশ্যই তৈরি করতে হবে। আমরা বারবারই বলি যে এক ধরনের আইসোলেশন নিউজ সেন্টার বা আইসোলেশন মিডিয়া রুম তৈরি করে নিয়ে আসলে অতীব জরুরি প্রয়োজন নাই এমন কোনো জায়গায় আসলে গণমাধ্যম কর্মীদেরকে না পাঠানোর জন্য আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই, মানুষের কাছে সুরক্ষিত সংবাদও পরিবেশন করতে চাই। সেই দাবিগুলো কিন্তু আমরা জোরালো আছে। ফরিদা আপা যেভাবে বলেছেন, আমরাও কিন্তু বারবারই বলছি যে আমাদের শুধুমাত্র ধরেন পিচপিল বেসিসে ব্যবস্থা নয়, পুরো ঢাকা জুড়ে সাংবাদিকরা থাকে, তাদের কনভেনিয়েন্ট প্লেসে যাতে আসলে সেই সমস্ত হাসপাতাল আমরা হতে পারে, এখানে যেন সুচিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। আর আসলে সুনির্দিষ্ট একটি জায়গা থাকা দরকার। আমি নাসির ভাই শুরুর দিকে এটি কথা বলেছিলেন, দেখেন করোনা ভাইরাস হচ্ছে একটা সাম্যবাদী ভাস, ধনী গরিব উত্তম মধ্যম সবাইকে আক্রান্ত করে। কিন্তু আমরা দেখলাম যে ফ্রন্ট লাইনের অনেক যোদ্ধারা আসলে মৃত্যু মুখে পতিত হলে এক ধরনের ইনসেন্টিভ পাবে, আবার কেউ আছে যে আসলে তার কপালে পুরস্কার মানে মৌখিক পুরস্কার বা সান্ত্বনার জায়গাটি হচ্ছে না। সাংবাদিকরা সেই জায়গাতে দাঁড়িয়েছেন, আত্মহত্যা দিচ্ছেন, কেউ শোক প্রকাশ করছে না, কেউ হয়তো মৌখিকভাবে ধন্যবাদ প্রকাশ করছেন। কিন্তু আমরা তো চাই যে ফ্রন্ট লাইনার হিসেবে চিকিৎসকরা যেভাবে কাজ করছে, পুলিশ যেভাবে কাজ করছে, ওই রকম ইনসেন্টিভ রাষ্ট্র আমাদের পাশে এসে দাঁড়ায়, কারণ আমরা রাষ্ট্রের পরিপূরক হিসেবে এই বারবারই কাজ করছি। সেটি রাষ্ট্রকে দেখা দরকার। গণমাধ্যমের মালিক কর্তৃপক্ষের কিন্তু দায় এড়ানোর সুযোগ নাই, কারণ তার প্রতিনিধি হিসেবে আমি আমার সাথে দায়িত্ব পালন করি। আমাকে সংকটে নিবেদিত রেখে আসলে শিল্প সুস্থির হবে, সেটি কিন্তু আসলে ভাববার কোনো অবকাশ আমাদের সামনে কিন্তু এখন নেই আর কি। জি জি। নাসির ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে এই করোনাকালীন সময় সংবাদপত্র শিল্পকে টিকিয়ে রাখতে আর কি কি পরামর্শ রয়েছে আপনার? সংবাদপত্র শিল্পকে টিকিয়ে রাখতে হলে যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে শিল্প ঘোষণার অর্থটি হচ্ছে যে একটি শিল্প বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এর মধ্যে একটি আছে তারা ব্যাংক লোনের সুবিধা পাবে, তারা শিল্পের ক্ষেত্রে যে ট্যাক্স ভ্যাটের যে সুবিধা আছে সেটি তারা এখানে পাবে, এবং এটি একটি সরকারের বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে থাকবে, এটি আইসোলেশনের মধ্যে থাকবে না। সেই বিষয়গুলি যদি সরকার থেকে তাদেরকে সুবিধা দেওয়া হয় তাহলেই আমি বলবো যে এই করোনাকালীন সময় একটি শিল্প টিকে থাকতে পারে। আমার কর্মকালীন সময়ে আমরা দেখেছি যে বারবার এই প্রস্তাবটি উঠেছে যে এই সংবাদপত্র শিল্পের জন্য যে শিল্প ঘোষণা করা হয়েছে, কিন্তু তার সাথে এই যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা শিল্প মালিকবৃন্দ, মানে সংবাদপত্র শিল্পের মালিকরা, সেটি আসলে সেইভাবে পাওয়া যায়নি। সেটি দুইটি কারণ। একটি হচ্ছে যে এইখানে অনেক অনেক শিল্প মালিকরা আছে যারা নিজেরাই সচ্ছল, তারা এই বিষয়ে তারা লোন নিতে আগ্রহী না, তাদের অন্য সাবজেক্ট থেকে তারা নেয়, সেটি একটি। আরেকটি হচ্ছে যারা দুর্বল তারা ওইভাবে খুব সম্মিলিতভাবে সরকারের কাছে দাবিগুলো উপস্থাপন করতে পারে না। তো সেই ক্ষেত্রে নোয়াব যদি শক্তিশালীভাবে এই বিষয়টা তারা উপস্থাপন করতে পারে, কারণ হচ্ছে যে আপনি জানেন যে নিউজ প্রিন্ট আমদানির ক্ষেত্রে সরকার শুল্ক সুবিধা এখানে দিয়ে থাকে, এবং সেখানে শুল্ক মুক্তভাবে আনার যে প্রস্তাবটি আছে সেটি বিবেচনা করা যেতে পারে। আরেকটি হচ্ছে যে কথাটি আসছিল শুধু ডিএফপি না, বিভিন্ন জায়গায় সরকারের আধা স্বায়ত্তশাসিত সংস্থা বা যে সমস্ত জায়গায় এই সংবাদপত্র শিল্পের যারা আছে বা সংবাদপত্রের যে পাওনাগুলি আছে সেগুলি ইমিডিয়েটলি একটি বাজেট বরাদ্দ দিয়ে একেবারে ইমিডিয়েট সমস্যার সমাধান এটি করা যেতে পারে। আর যেটি তপু ভাই বলে আসছেন, ফরিদা আপা বলছেন যে এই ফ্রন্টলাইন যোদ্ধাদের একটা
তাদের একটি স্বীকৃতি বা তাদের প্রতি যে রাষ্ট্রের যে দায়িত্ব অন্যান্য ক্ষেত্রে যেভাবে নিশ্চিত করা হয়েছে, এই ফ্রন্টলাইন যোদ্ধা সমাজের বিবেক যারা আছে তাদের জন্য এটি করা একান্ত প্রয়োজন। সেই জায়গাটায় আমি মনে করি ঘাটতি আছে। সরকারের এই জায়গাটায়, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের এই জায়গাটায় দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন। এবং সেক্ষেত্রে সাংবাদিক নেতৃবৃন্দ এবং যারা এই শিল্পের সাথে সংশ্লিষ্ট তাদেরও কিন্তু একটি প্রেশার দেওয়া প্রয়োজন আছে। কোনো কিছু নর্মালি হয় না। আপনারা জানেন যে এই ওয়েলস বোর্ড হইতে শুরু করে সব কিছুতেই আমরা দেখেছি যে কোনো কিছুই এমনি হয় না, এগুলির সাথে সাথে প্রচেষ্টা চালাতে হয়। এবং সরকার, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সংবাদপত্র বান্ধব সরকার, এবং সে এই সুযোগগুলি সবসময় দিয়ে এসেছেন। তো সেই জায়গাগুলিতে পুষতে হবে। একেবারে জায়গাগুলিতে যদি যথাযথভাবে উপস্থাপন করা হয়, আমার মনে হয় না যে এটি পাওয়া যাবে না এমন কোনো কারণ নেই। সেটি সেইভাবে উপস্থাপন করতে হবে এবং সেক্ষেত্রে মূল লিডটা নিতে হবে তথ্য মন্ত্রণালয়কে, এবং সংবাদপত্র শিল্পে যারা আছে তাদেরকে এই জায়গাটায় কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ এই শিল্প যদি আমরা সাংবাদিকদের বাদ দিয়ে সংবাদপত্র শিল্পের কোনো অস্তিত্ব নাই। কারণ যারা প্রাণ, যারা সংবাদ সরবরাহ করবে, যে সমস্ত ছাপাখানার কর্মী হতে শুরু করে যারা এটার সাথে সংশ্লিষ্ট, সকলের বিষয়টি নজর দেওয়া প্রয়োজন আছে। একজন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সে এই সংবাদ সংগ্রহ করে, সেই মানুষটি যদি জীবনের নিরাপত্তা না থাকে কিংবা তার সুচিকিৎসার ব্যবস্থা না থাকে, তার জন্য স্পেশাল কেয়ারের যদি ব্যবস্থা না থাকে, তাহলে এটি গণমাধ্যমের প্রতি এক ধরনের অবিচার। সেই আমি প্রত্যাশা করব যে তথ্য মন্ত্রণালয় এবং সরকার সেই নজরটি দিবেন এবং এই সংবাদপত্র শিল্পের যে সংকট এটি চলছে সারা দেশে, শুধু সংবাদপত্র শিল্প না, সকল শিল্পের ক্ষেত্রে যে সংকট চলছে, এই সংকট আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক বাজেট প্রণয়ন বা পলিসি গ্রহণের মাধ্যমে, স্ট্র্যাটেজি গ্রহণের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। এবং এই করোনা ক্ষেত্রে আমি আবারও বলবো যে আমরা গুজবে কান দেব না, অর্ধ সত্য আমরা প্রকাশ করব না। আপনারা জানেন যে গতকালকে এই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একটি যে তথ্য দিয়েছে, বিভ্রান্তিমূলক একটি তথ্য দিয়ে দেশবাসীকে, যদি উনি ক্ষমা চেয়েছেন আজকে, এই ধরনের তথ্য পরিবেশন আমার মনে হয় যে রাষ্ট্রের জন্য যেটি সমস্যা তৈরি হয়, এই ধরনের প্যানিক তথ্য আমরা দিব না। আমরা রাষ্ট্রের উন্নয়নে, কল্যাণের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। ধন্যবাদ। জি নাসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফরিদা আপা, আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে? আমি নাসির ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। তুমি যে কথাগুলো বলছো যে এটি একটি শিল্প এবং অন্য শিল্পকে যেভাবে টিকিয়ে রাখা হচ্ছে বা রাখার জন্য নানান প্রণোদনা দেওয়া বা সুযোগ সুবিধা দেওয়া, সংবাদপত্রকেও এটা দিতে হবে। এবং শুধু সাময়িক সমস্যার সমাধান না, যে 10,000 করে টাকা দিয়ে দিলাম, কদিন চলবে, 1 মাস, কিন্তু তার পরের মাসে তিনি কি করবেন, এই সমস্যা, এই চিন্তাটা করে যে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া, যে হ্যাঁ স্থায়ী সমাধানের দিকে যাওয়া, যে যারা বেতন দিচ্ছেন না তাদেরকে কিছু টাকা দেওয়া হলো, কেন, কারা বেতন দিচ্ছে না তাদেরকে বেতন কিভাবে দিতে হবে সেটা প্রেশার ক্রিয়েট করা, এবং বেতন যাতে দিতে পারে সেই ব্যবস্থা করা, এবং সেভাবে একটি স্থায়ী সমাধানের দিকে যেতে হবে। কোনো রকম মানে সাময়িক কোনো সমাধান না। এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে আমি বলবো যে মালিক, শ্রমিক, সাংবাদিক সব এবং সরকার সকল পক্ষ মিলে ঐক্যবদ্ধভাবে, এই সমন্বিতভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এই সংবাদপত্রকে টিকিয়ে রাখতেই হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদপত্র। জি তবু ভাই, আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? অবশ্যই আমার এই নাসির ভাই ফরিদাপার সাথে তো একমত পোষণ করছি। রাষ্ট্রের স্বার্থেই গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হয়। ফরিদাপার এই বক্তব্যের সাথে বলছি যে সেটি অবশ্যই হতে হবে টেকসই পদ্ধতিতে। আমাদের সামনে যতই চ্যালেঞ্জ আসুক, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে গণমাধ্যম তার অস্তিত্বের জানান দিবে অবশ্যই ভালোভাবে। সেই জন্য আসলে সমন্বিত পরিকল্পনা থাকুক, আমরা এই মহামারী, মহাদুর্যোগ কাটিয়ে উঠতে পারবো, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। এই হচ্ছে আমার আজকের প্রত্যাশা। জি, আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশ আবারও
আধার কেটে আলো আসবে এবং ঘুরে দাঁড়াবে, সংবাদপত্র শিল্প টিকে থাকবে এবং সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সংযুক্ত হওয়ার জন্য। নাসিরউদ্দিন আহমেদ, সাজ্জাদ আলম কান্ত এবং ফরিদা আপা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভোরের পাতা সংলাপে এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। আপনার মতো সকল দর্শক